সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা, সবাই তাকে চেনেন। আর অধ্যাপক জাহাঙ্গীরনগর থেকে আছেন অধ্যাপক ডক্টর নাহরিন আই খান। আপনার দুজনকে ধন্যবাদ। রাজনীতি, এই মুহূর্তে রাজনীতি অনেকটা স্থিমিত। অর্থনীতিতে অচলাবস্থা না হলেও কিছুটা সংকট, অনেকখানি সংকট। জ্বালানি তেল নিয়ে একটা অস্থিরতা আছে, সার নিয়েও কৃষকরা বিপাকে। আর সবচেয়ে কূটনীতিতে দুটো ঘটনা এখন আলোচনায়। এক, মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি করবে না, এটা একটা। আর একটা হচ্ছে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে। শামীম রেজা, আপনি কীভাবে দেখেন? জি, একটু প্রথমে একটা কথা বলছিলেন যে রাজনীতি স্থিমিত, কারণ আমাদের রাজনীতির ধারণা হচ্ছে মাঠ গরম থাকবে, পল্টনে কিছু না কিছু হবে, পত্রপত্রিকায় লেখা হবে, রাইট। ওইটা থেকে সম্ভবত আমরা দূরে আছি, বেরিয়ে আসতে চেষ্টা করেছে। এবং একটা মন্দের ভালো যে যা কিছু আলাপ আলোচনা মোটামুটি সংসদেই হচ্ছে, যদি বিরোধী দল মাঝে মধ্যে যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেটা সে পুরনো রীতিরই বক্তব্য, যে আপনি 6 মাসেই ব্যর্থ ইত্যাদি ইত্যাদি। এটাও যদি পরিহার করা যেত তাহলে ভালো হতো, রাইট। তো তারপরেও অন্তত মাঠ গরম নেই, তো তাতে আমাদের কারো একটু মনোকষ্ট হয়, কারণ রাজনীতিতে মাঠ গরম করারও একটা অর্থনীতি আছে। মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, চেয়ার টেবিল, এইটার কিন্তু একটা বিরাট, জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে ভালো করেই জানেন যে এটাও একটা বিরাট অর্থনীতি। তো তারা হয়তো একটু মনোকষ্টে আছেন, দুঃখে আছেন যে তেমন হচ্ছে না, পোস্টার ব্যানার এগুলো প্রিন্ট হচ্ছে না বা মুদ্রিত হচ্ছে না। যদি মূল আলোচনায় আসি, অর্থনীতি তো একটা বিষয়ের উপর নির্ভরশীল না, সেটা অনেকগুলোর সমষ্টি। আপনি জ্বালানির কথা বলেছেন, সেটা অর্থনীতির অংশ। আপনি বাজেট কি করে বাস্তবায়ন করবেন, এটা অর্থনীতির অংশ। আপনি ব্যাংকিং সেক্টর কিভাবে সংস্কার করবেন, সেটা অর্থনীতির অংশ। সারের কথা বলেছেন, কৃষির কথা বলেছেন, সামাজিক সুরক্ষা নিয়ে সরকার বড় প্রকল্পে নেমেছে, কার্ড বা যেভাবেই সে দিক না কেন, নতুন পে স্কেল, সেটা বাস্তবায়নের একটা বড় চ্যালেঞ্জ। আমাদের এলডিসিতে উত্তরণের বিষয় আছে, আমরা একটু পেছালেও তো সেটার জন্য প্রচুর টাকা পয়সা লাগবে। এমনকি আপনি এসডিজির লক্ষ্যমাত্রা যেগুলো, সেটাও যদি অর্জন করতে চান তার জন্য যথেষ্ট পরিমাণ বিনিয়োগের দরকার। এর বাইরে তো পরিবেশ, জলবায়ু পরিবর্তন এগুলো আছে। এখন যে আলোচনাটা সরকারের দিক থেকে সম্ভবত বলতে চেষ্টা করা হচ্ছে যে আমরা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না, আমি এটা দুইভাবে দেখি। এটা খুব হঠাৎ করে সে পায়নি, তার কারণ তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার যখন ছিল, একটা পর্যায়ে এসে কিন্তু আমাদের কাছে মোটামুটি স্পষ্ট হয়েছিল যে বিএনপি ভালো করবে, এটা নিয়ে তো লুকাছাপা করবার কোনো কিছু নেই। এবং মোটামুটি আমরা ধারণা করছিলাম যে তারা, যদিও মাঝে অন্যরকম কিছু হয়তো হাওয়া বাতাস বয়েছে যে অন্যরা কেউ করলে করতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমরা মোটামুটি নিশ্চিত তো বলা যায় না, একটা ধারণা করতে পেরেছিলাম। আপনি যদি প্রতিবেশী দেশ থেকেও দেখেন, যে যখন খালেদা জিয়ার শেষকৃত্য হয় তখন তার পররাষ্ট্রমন্ত্রী আসছেন এবং সরাসরি তিনি তারেক জিয়ার সঙ্গে দেখা করছেন। তারেক জিয়া কিন্তু তখন কোনো রাষ্ট্রীয় পদ ইয়ে করেন না, হোল্ড করতেন না। এবং পরবর্তীতে পাশের দেশে ডেপুটি স্পিকার আসছেন শপথ অনুষ্ঠানে। সব মিলে মোটামুটি যে এই দলটি সরকার গঠন করবে, এটা একটা ভালো আভাস পাওয়া যাচ্ছিল। আমি এই জন্যে প্রসঙ্গটা বলছি, তাহলে এই দলের অর্থনৈতিক সংস্কারের প্রস্তুতিটা কি ছিল। এবং এটাও একটা পর্যায়ে মোটামুটি আমাদের ধারণার মধ্যে চলে আসছে যে ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলো, সেখানেও বিএনপি তার অবস্থান কিন্তু স্পষ্ট করেছিল, কোনটুকু সে সরাসরি গ্রহণ করছে, কোনটুকু শর্ত সাপেক্ষে করছে, কোনটুকু সে করবে না। ইতোমধ্যে তার 31 দফাও দেওয়া হয়েছিল। তার মানে আপনি যদি এই দলের পুরো সমর্থক হন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি 31 দফা বাস্তবায়ন করবে। আমরা যারা বিশ্লেষক বলবার চেষ্টা করেছিলাম যে 31 দফাটাতেও যেন সংস্কারের অনেকগুলো প্রস্তাব প্রতিফলিত হয় দুটো মিলে। আমি খুব বেশি মানে মৌলিক পরিবর্তনগুলো ছাড়া, সংবিধান, সংসদের গঠন কি হবে ইত্যাদি ইত্যাদি ছাড়া কিন্তু আর খুব বেশি বড় আকারের পার্থক্য তাদের মধ্যে ছিল না। তার মানে এই প্রস্তুতিটাই দলের ছিল বলে আমরা ধরে নেব। দীর্ঘদিনে দলটা ক্ষমতায় ছিল না, সুতরাং আমাদের পক্ষে ওইভাবে গভীরে গিয়ে জানা সম্ভব হয়নি কে কোন দায়িত্ব পালন করতেন। অর্থাৎ একটা দল, আমাদের যে ধারণাটা শুরু হয়েছিল 90-এর পরে, মোটামুটি পাল্টাপাল্টি করে আসলে যারা বিরোধী দল থাকে, কে অর্থনীতি দেখেন, কে কৃষি দেখেন, এটা আপনি আমি অনেকেরই নাম বলতে পারবো প্রধান আমাদের দলগুলোর। সেইটা কিন্তু অনেকদিন পর্যন্ত বিএনপিতে স্পষ্ট হয়নি। আমরা অর্থনীতিতে হয়তো নাম শুনতাম কয়েকজনের যে তারা দেখেন,
পররাষ্ট্র কয়েকজনকে দেখা যেত যারা কাজ করছেন। এর বাইরে কি খুব জোরালোভাবে আমরা বলতে পেরেছি কে কি দেখেন? এবং এই জানাটা কিন্তু খুব প্রয়োজন ছিল। আমার কাছে এখন মনে হচ্ছে এই পর্যায়ে যে বিএনপি যদি বলেন যে আমি 6 মাসে কিছু করতে পারবো না, এটা তো সত্যি। এখন যে পরিস্থিতি, ধরুন যদি জ্বালানি, সেটা প্রায় 2 বছরের ব্যাপার। যদি আপনি একটা পরিবর্তন আনতে চান 6 মাসে পারা যাবে না, অর্থনীতির ক্ষেত্রেও তাই। কিন্তু আমার কথা হলো তাহলে এই 2 বছর আমার পরিকল্পনা কেন গ্রহণ করলাম না একটা দল হিসাবে? তার তো একটা প্রস্তুতি থাকবে। এবং এর আগেও বুঝলাম যে সে হয়তো বাংলাদেশে বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে ছিল, কিন্তু তার একটা অংশ দেশের বাইরে ছিল এবং তাদেরও একটা প্রস্তুতি থাকার কথা ছিল, পররাষ্ট্র কী হবে ইত্যাদি কী হবে। এটা আমার প্রথম অর্থনীতির ক্ষেত্রে। জ্বালানির ক্ষেত্রে একই কথা, যে জ্বালানির এই সংকট যে হবে, এটা যেমন ধরুন আপনি যে কুইক রেন্টালের মতো পদ্ধতি, মূল কথায় যদি আসেন, আপনি আওয়ামী লীগ বিএনপির এই প্রসঙ্গ বাদ দিই, যে সরকারই আসছে সে কুইক ফিক্সিংয়ে গেছে। যখনই সংকট দেখা দিয়েছে, সংকটটা মোকাবেলার জন্য কাজ করা হয়েছে। এবং এটা করতে গিয়ে কী হয়েছে যে আপনি উৎপাদন হোক না হোক, আপনাকে তার খরচ জুগিয়ে যেতে হবে। সেটার পরিমাণ এখনো কখনো শুনছি আমরা 50,000 কোটি টাকা, কখনো 70-80, এটা আপনাদের কাছে হয়তো তথ্য থাকবে, এটা আপনাকে দিয়েই যেতে হচ্ছে। অর্থাৎ জ্বালানিটাই কুইক ফিক্সের বাইরে আগের সরকারগুলো কখনোই কিন্তু ওইভাবে প্রকল্প গ্রহণ করেনি যে শুধু গ্যাসের উপর নির্ভরশীলতা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, আমরা কেন সামগ্রিকভাবে সেটা করিনি। তাহলে এইটা যখনই বিএনপি রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পেরেছে প্রায় 2 বছর আগে বা আরেকটু আগে, তখন থেকে কি তা দেখা প্রয়োজন ছিল না যেটা কি ঘটতে পারে? যুদ্ধটাকে ত্বরান্বিত করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নিঃসন্দেহে। এলএনজি আমরা যেখান থেকে পাই সেখানে উৎপাদন সংকট রয়েছে, আবার আমাদের এখানেও কিছু কারিগরি অসুবিধা ছিল। কিন্তু আপনি যে কোনো মূল্যেই দেখেন না কেন, এটা দিয়ে এই সামগ্রিক সংকট কিন্তু মোকাবিলা করা যেত না। আমি কয়েকদিন আগে দেবপ্রিয়র সাক্ষাৎকার দেখছিলাম, তিনি বলেছেন যে তিনি একবার সমত কয়েক বছর এটা হিসাব করেছিলেন যে বাংলাদেশকে এই সমস্ত শোধের যে ব্যাপারটা, যে দেনা পাওনা শোধ করা, জ্বালানি কোথায় গিয়ে দাঁড়াবে, তো উনি বোধহয় এরকম 26-27 একটা হিসাব করেছিলেন যে এই সময়কালে গিয়ে এটা ঠেকতে পারে। এটা কিন্তু আমরা এই আলোচনায় বিভিন্ন সময় বলেছি যে 26-27-28 গিয়ে আমাদের যে ঋণের পরিমাণ দাঁড়াবে, জ্বালানির যে চ্যালেঞ্জগুলো তৈরি হবে, সেটা যে সরকারই থাক না কেন তাকে কিন্তু মোকাবেলা করতে হবে। এখন যেটা ঘটার তো সেটা ঘটে গেছে। এখন এলএনজির এখন যেটুকু ঠিক করা গেছে, যেটুকু সরবরাহ হচ্ছে, তাতে যে পুরো পরিস্থিতির উন্নতি হবে তা না। কিছুটা প্রকৃতির উপর হয়তো নির্ভর করতে হবে। যদি শীত সময় মতো আসে তাহলে হয়তো আমাদের জ্বালানি খরচ কিছুটা বাড়বে, কিন্তু ওই কমবে। কিন্তু এটা দিয়ে তো আপনি কারখানার উৎপাদন বা অন্য উৎপাদনের ব্যবস্থাগুলো করতে পারবেন না। আর সবশেষে যদি সুযোগ থাকে এই স্লটে, সেটা আন্তর্জাতিক প্রসঙ্গ, মক্কা চুক্তি। আমি খোলাখুলি বলি ভাই, ফ্রন্টলাইনে তো এই ধরনের আলোচনা একসময় আমরা প্রচুর করতাম, এবং যখন অনেক বিধিনিষেধের মধ্যে ছিল তখন বরং বেশি করতাম এই আলোচনাগুলো। আমি জানি না এখন অনেকদিন পর পর আপনার অনুষ্ঠানে আসা হয়, নিশ্চয়ই সেই ধারা অব্যাহত আছে। মক্কা চুক্তি অনেকগুলো দিক আছে। একটা যারাই চুক্তি করছেন, অনাক্রমণ চুক্তি, আমরা কি পরে আসতে পারি, সেটাও ভালো হয়। তাহলে আমরা একটু বড় আলোচনা করলাম, জীবনী আরো ভালো বলতে পারবেন জ্বালানির বিষয়ে। কোনটা নিয়ে, মানে পুরো সামগ্রিক একটা চিত্র? আসলে আমি তো অনেক ক্ষেত্রে শামীম রেজা ভাইয়ের সাথে একমত, কারণ এটাই আসলে জনগণের কথা ভাবা উচিত। এবং যারা রাজনীতির বাইরের মানুষ, তারা বা বিশ্ববিদ্যালয়ে পড়ায় বা আপনারা আমরা যারা আছি, তারা আসলে এভাবেই ভাববো। তবে এখানে আমি একটু ডিফার করতে চাই যে কথাটা একেবারে মোটা দাগে বলে দেওয়া হচ্ছে যে বিএনপির আসলে কোনো প্ল্যান ছিল কি ছিল না, এটা মানুষ জানে না। মানুষ না জানার কোনো কারণ তো অবশ্যই ছিল। আমি মনে করি যে বিএনপির একটি শক্তপোক্ত, যেমন এডুকেশন পলিসি টিম ছিল, সেরকম একটি ইকোনমিক পলিসি টিম ছিল বিএনপির। এটা আমি ভেতর থেকে জানি, কারণ এডুকেশন পলিসি টিমে আমি কাজ করেছি। সো এডুকেশন পলিসি টিমের মতোই একটা খুব শক্তপোক্ত একটা ইকোনমিক পলিসি টিম ছিল, যেখান থেকে আপনারা দেখেছেন তিতুমির ভাই, আপনাদেরই কলিগ, উনি ওখান থেকে বের হয়েছেন। সেই এডুকেশন পলিসি টিম বা যে ইকোনমিক পলিসি টিম, তাদেরই কিন্তু ধারাবাহিকতায় যে কাজগুলো বিএনপি প্রথমে এসেই করেছে, তার ইশতেহারে ছিল সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড দেওয়া, অথবা 13 লক্ষ কৃষককে কিন্তু ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। হয়তো এগুলো আমাদের কাছে মনে হতে পারে যে খুব বড় কোনো কিছু না, কিন্তু একজন নারী হিসেবে আপনি চিন্তা করেন, একজন প্রান্তিক নারীর কাছে 2,500 টাকা অনেক টাকা। এবং এই যে এই কাজটা করা হচ্ছে, এটাও তো মানে অর্থনীতির একটি কাজ। এবং 13 লক্ষ কৃষককে তার ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে এটা পেপার আসলে খুব বড় করে আসার কথা ছিল। আমরা তো প্রান্তিক মানুষের কথা বলি না, আমরা এলিটদের কথাই বলতে সবসময় পছন্দ করি, বা আমাদের শহরের জীবনে কি হলো সেটাই। বা বাংলাদেশে এরকম হয়েছে না, প্রচুর কৃষক তার ঋণ শোধ করতে পারেনি দেখে আত্মহত্যা করেছে। তো এটা একটা, আমি মনে করি বিএনপির পলিসিতে খুব ভালো একটা কাজ হয়েছে। তারপরে যেমন ধরেন আপনার টিসিবির লাইনে এখনও কিন্তু 15 টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে।
এগুলো তো আছে। তবে আমি যেটা মনে করি যে বিএনপি যেহেতু যেটা শামীম রেজা ভাইও বলছিলেন যে অনেক বছর পর ক্ষমতায় এসছে, এবং যে কথাটা সব জায়গাতেই বলি যে অনেক বছর পর ক্ষমতায় আসাটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, যে আপনি 5 বছর পর পর আসছেন, বা বিষয়টা একেবারেই অন্যরকম, একটা খুব ক্রান্তিকাল অথবা কোনো একটা একেবারেই ডিফারেন্ট একটা সিচুয়েশনের পরে বিএনপি ক্ষমতায় এসছে। তাহলে আপনি যদি এগুলোও বাদ দেন, একটা বার শুধু চিন্তা করেন যে 15 বছর যখন একটি সরকার বা স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকে, তখন ওই সরকারের সময় ধরুন 15 বছর আগে কোনো একজন প্রশাসনে একজন যোগদান করেছে, 15 বছর পরে তিনি কিন্তু একটি বড় পজিশনে গেছেন, তার কিন্তু কোনো অভিজ্ঞতা নাই গণতান্ত্রিক সরকারের সাথে কিভাবে কাজ করে, তার কিন্তু অভিজ্ঞতা সেটাই আছে যে স্বৈরাচারের সাথে কিভাবে কাজ করতে হয়, তার অভিজ্ঞতাটা কিন্তু সেটাই আছে যে কি করে প্রশাসনে আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু গত 15 বছর যারা প্রশাসনে গেছেন তারা কিন্তু ওই অভিজ্ঞতার সাথে অভ্যস্ত না, অথবা যারা পূর্বে ছিলেন কিন্তু 15 বছর এক ধরনের প্র্যাকটিসের ভেতর দিয়ে তারা গেছেন। তাহলে এই যে সমগ্র জাতির মধ্যে, মানুষের মধ্যে মানসিকতার বা কর্মক্ষেত্রে কি করে কাজ করতে হবে, আজ্ঞাবহ না হয়েও যে কাজ করা যায়, গণতান্ত্রিক প্রক্রিয়া কি, সেটাই তো আমরা ভুলে গিয়েছিলাম। শামীম রেজা যেটা বলছেন, তিনি বলছেন যে 2 বছর তো মানে কি নেই, এখন 2 বছরের উপরে হয়ে গেছে, যে আসলে এই দেশে এখন আর ফেসিবাদী শাসন নেই। তো এই সময়টাতে বিএনপি যে ক্ষমতায় আসবে এটা তো মোটামুটি ধারণা করা গিয়েছে। সত্যি ছিল। আমি তাহলে এখানে একটু কথা বলি যে এই যে 2 বছরের কথা আমরা বলছি না, 2 বছরে স্বৈরাচার চলে গিয়েছিল, কিন্তু কেউ না কেউ কিন্তু ছিল। আপনি কিচেন ক্যাবিনেটের গল্প শোনেন নাই? শুনেছেন। কিছু না কিছু তো ছিল। এবং প্রথমে যে কথা দিয়ে শামীম ভাই শুরু করছিলেন যে মাঠ আসলে গরম না, এখন নাই দেখে আমাদের হয়তো মনে কষ্ট হয়, কিন্তু ফেসবুক কিন্তু গরম আছে, ফেসবুক গরম আছে। এবং গত 2 বছর বিএনপি ক্ষমতায় আসার আগে ফেসবুকে কিন্তু সরকারও গঠন হয়ে গেছিল, একটি পার্টিকুলার দল সরকার গঠনও করে ফেলেছে, এবং তার প্রভাব কিন্তু অনেক ছিল মতি ভাই। এটাকে যদি আমি আপনি মনে করি যে এটা প্রভাব ছিল না, ছিল না। বিএনপি কিন্তু এমন না যে আমরা সবাই জানতাম বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় চলে এসছে। গত 2 বছরে আপনি কতবার শুনেছেন যে ইউনূস সরকারকে মানুষ আরও 5 বছর চায়? এই 2 বছর আপনি কতবার ইলেকশনের ডেট নিয়ে ডিলেমা দেখেছেন? এই 2 বছর আপনি কতবার শুনেছেন যে এই সরকার চলতেই থাকবে? এই 2 বছরে কতবার উপদেষ্টাদের মুখে আপনি শুনেছেন যে রাজনৈতিক দল দিয়ে কিচ্ছু হবে না, সংস্কার আগে? এগুলো তো আমরা শুনেছি। তার মানে এই 2 বছর আপনি যদি ভাবেন যে বিএনপি জানতো বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি খুব শান্তিতে ছিল, তা কিন্তু না। আপনি সালাউদ্দিন সাহেবের একটি বক্তব্য শুনবেন যে যখন বলা হচ্ছে গণভোট, উনি বলেছেন যে আমরা নির্বাচনের জন্য এটি মেনে নিয়েছি, বলেছে না? তার মানে বিএনপিও আসলে পুলসেরাত পার হওয়ার মতো একটা জায়গার মধ্যে ছিল, যে কোনো সময় পড়ে যেতে পারতো। এবং সেটা কিন্তু বিশাল একটি প্ল্যান, যারা উপদেষ্টা থেকে বের হয়ে গেছেন তারা কিচেন ক্যাবিনেটের কথা বলেছেন, শ্যাডো কত কিছু ছিল, সেগুলোর গল্প আমরা শুনেছি। তার মানে এটা যদি আমরা ধরিয়ে নিই যে বিএনপি গত 2 বছরে আসলে খুব আরামে এসেছিল এবং মানে ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে নেই, তা না। বিএনপিকে একটি নির্বাচন, যাতে নির্বাচন হয়, সেটি আদায় করে নিতেই কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবং আমরা ইলেকশনের আগের রাতগুলোর কথা আপনি মনে করবেন যে আমরা দেখেছি যে কেমন করে একটা ডানপন্থী রাজনৈতিক দলের উত্থান হয়েছে আমাদের দেশে। তো এগুলো তো আমরা দেখেছি। আসলে আমি মনে করি যে বিএনপির একটা প্ল্যান আছে, এবং যেটা আমরা বলি যে 31 দফার কথা, বিএনপির 31 দফা তো অনেক আগের থেকে। তার মানে বিএনপি সিস্টেমেটিক্যালি এই কাজগুলো করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে, এবং 31 দফার সব কিছু হয়তো ইশতেহারে আসে নাই, আমি জানি না আমার গলায় কি হলো, সরি, মেবি শামীম ভাই বলুক একটু। আমি যদিও পররাষ্ট্রনীতি বলার কথা ছিল না, কথার প্রসঙ্গে একটু যোগ করি যে আমাদের মূল জায়গা নিয়ে আমাদের কোনো একটা দ্বিমত নেই, আমাদের পদ্ধতিগুলো নিয়ে। আমি যে জায়গাটায় বলবার চেষ্টা করছিলাম যে বিএনপিকে যদি একটা সরকার হিসাবে দেখি কেবলমাত্র, তাহলে আপনার বিশ্লেষণ একরকম হবে, আর বিএনপি যদি একটা দল হিসাবে দেখি তাহলে বিশ্লেষণ কিন্তু আর এক রকম হবে। আমি বিএনপিকে কেবল সরকার হিসাবে দেখতে চাই না, তাহলে বাংলাদেশের সংকট কোনোদিনই যাবে না। আপনি বিএনপিকে একটা দল হিসাবে কল্পনা করতে চাই, যে দলের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যত ষড়যন্ত্র থাক, ষড়যন্ত্র তত্ত্বই থাক, বিএনপি তো বিরোধী দলের বাইরে আর কিছু হতো না। ধরুন অন্য কেউ হয়ে গেল, বিরোধী দল হলেও তো তাকে হতে হতো, এবং সেটা একটা 10টা বা 20টা সিটের বিরোধী দল হতো না, একটা বড় বিরোধী দলই হতো। তারপরে আমি বলবো দল হিসেবে তার পরিকল্পনা আরও স্পষ্ট থাকা উচিত ছিল, এবং সেটাই বিএনপির সম্ভবত ভবিষ্যতের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আমি মনে করি। যাক, যেটা গেছে সেটা গেছে। জ্বালানির ক্ষেত্রে আমার এখন যেটা মনে হচ্ছে যে খুব
6 মাসে প্রত্যেকে আমরা একমত হচ্ছি যে 6 মাসে এটা সম্ভব না, বা স্বল্প মেয়াদে এটা সম্ভব না, কিন্তু একটা কিছু তো করতে হবে। সেটার জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে একটা ইমার্জেন্সি প্ল্যান বিএনপির জনগণের সঙ্গে চুক্তিতে আসা উচিত। এই চুক্তি মানে আমি কাগজে কলমে চুক্তি বলছি না, সে কি করতে চায় সেটা কিন্তু এখনো স্পষ্ট করা যাচ্ছে না। এবং সেটা করার মধ্যে যেমন ধরুন আপনি আমাদের বিপুল কনজাম্পশন হয় কিন্তু নগরে, সেই নগরের ক্ষেত্রে আপনি অফিসের যে আমাদের সময়সূচি তার পরিবর্তন আনতে পারেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর বিদ্যুৎ খরচ হয় তার সময়সূচিতে পরিবর্তন আনতে পারেন, চলাচলের ক্ষেত্রে আপনি পরিবর্তন আনতে পারেন। তো আগেই বললাম যে প্রাকৃতিক কারণে শীত ঠিক মতো সময় মতো চলে আসলে তো আমাদের তো কিছু হাউস হোল্ড কনজাম্পশন বা অন্যান্য কনজাম্পশন কিছু কমবে। একই সঙ্গে আপনার এই মুহূর্তে তাকে এই পরিকল্পনাও করতে হবে যে সে যে 2 বছরের কথা বলছে, বা আমরাও বুঝতে পারছি যে ধরে নিন সম্ভব 2 বছর, তাহলে এই 2 বছরে রিনিউয়েবল এনার্জিকে হঠাৎ করে হবে কিনা, হঠাৎ করে কি আপনি সৌরে চলে যেতে পারবেন? 2 বছরের মধ্যে কি আপনি কয়লার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন না। বাংলাদেশের এখন ভবিষ্যৎ হচ্ছে যে গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেখানে গ্যাস, কয়লা এবং সৌর এই তিনটাই তো প্রধান। এবং আমাদের যে নিউক্লিয়ার আমরা যে বিদ্যুৎ যেটার কথা আমরা ভাবছি, সেটা যত দ্রুত সম্ভব সেটা উৎপাদনে এনে সেটা আমাদের বিদ্যুৎ সংযোগে আসা বা আমাদের গ্রিডে সংযুক্ত করা, এই অবস্থা যখন হবে সেটা 2 বছরের মধ্যে হলে আমাদের একটা বড় পরিবর্তন হবে। কিন্তু মনে রাখতে হবে ওই সময় আরও কিন্তু চাহিদা বাড়বে। আপনি যদি আরও শিল্পায়নের দিকে যেতে চান, আমি যেটা মনে করি আমাদেরকে একটা রিজিওনাল এগ্রিমেন্টও আসতে হবে। এখন কোন দেশের সাথে আপনি সম্পর্ক করবেন, কোন দেশে যাবেন না, কোন দেশে কি করবেন না, এই আলোচনা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত যে আমরা রিজিওনালি যে বিদ্যুৎ আছে, আপনি নেপাল থেকে যদি বিদ্যুৎ আনতে চান তাহলে কি আপনি পাশের দেশকে বাদ দিয়ে আলোচনা ছাড়া বিদ্যুৎ আনতে পারবেন? আপনি যদি ভুটান থেকে আপনি বিদ্যুৎ আনতে চান, সে বিদ্যুৎ আপনি কিভাবে নিয়ে আসবেন? রিজিওনাল যে গ্রিডের প্রসঙ্গ মাঝে মধ্যে ওঠে। এখন ধরুন পাশের দেশ চাইবে যে তার উত্তর পূর্বাঞ্চলে সে বিদ্যুৎ নিয়ে যেতে, সে হয়তো আপনার সীমান্ত বা আপনার উপর দিয়ে যাবার চেষ্টা করবে, সেই গ্রিড থেকে আমরা কোনো সুবিধা পেতে পারি কিনা। এমার্জেন্সি ডিজেল চাওয়া হয়েছিল প্রতিবেশী দেশের সাথে, সেটা সক্ষমতা নিয়েও কথা আছে যে আমাদের যে পাইপলাইন আছে সেখানে কি পরিমাণ একবারে নিতে পারে। তার মানে এটার আমাদের একটা সামগ্রিক পরিকল্পনা, এই যে রিনিউয়েবল যে কথাটা বলছি তার সাথে কয়লা, আমাদের সাধারণ গ্যাস যেটা আছে এবং সৌর, তার সাথে আমরা নিউক্লিয়ার জ্বালানি কিভাবে সংযুক্ত করব। একই সঙ্গে আমরা অন্যান্য রিজিওনাল যে সুযোগগুলো আমাদের আছে, এমনকি মায়ানমারেরও বিদ্যুৎ আছে, সে কোনো কোনো দেশ আছে নিজের দেশে বিদ্যুৎ দেয় না কিন্তু সে বিদ্যুৎ বিক্রি করতে পারে, এগুলো আমরা কিভাবে আনবো সেই পরিকল্পনাটা কিন্তু বলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু 40 বছর আগের বাংলাদেশে নাই। আপনাকে এখন জনগণকে বলতে হবে যে এই 6 মাসে আমার পরিকল্পনা এবং আগামী 2 বছর আমি এটা অর্জন করতে চাই, এবং এই পর্যায়ে আমি সে অর্জন করলে আমি এই জিনিসগুলো আনতে পারবো। এবং যদি আবারও বলছি, যদি সরকারের মনে হয় যে আমাদের কৃচ্ছ্রতা সাধনে যেতে হবে, তাহলে কৃচ্ছ্রতা সাধনের কথা বলতে হবে যে দেখেন এইভাবে জ্বালানি খরচ করতে হবে, এইভাবে বিদ্যুৎ খরচ করতে হবে। আমি তো একেবারে ওই চরম কৃচ্ছ্রতা সাধনের কথা বলছি না। এবং সেই কৃচ্ছ্রতা সাধনের একটা পরিকল্পনা বলতে হবে যে শহর কতটুকু পাবে, গ্রাম কতটুকু পাবে, আপনি কৃষিতে কতটুকু বিদ্যুৎ দেবেন, শিক্ষার জন্য কতটুকু বিদ্যুৎ দেবেন। আপনি এমন সময় লোডশেডিং করলেন যখন বাচ্চাদের পড়ার কথা, কলেজ শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়বার কথা, তাহলে সেই এগ্রিমেন্টে তো আসতে হবে, জনগণের সাথে একটা চুক্তিতে আসতে হবে, এবং কৃষিকে বাঁচাতে হবে, গ্রামকে আপনার বিদ্যুৎ দিতে হবে। এই যে এক ধরনের রেশনিং এবং এক ধরনের কৃচ্ছ্রতা, সেই আলোচনাটা বিএনপি জনগণের সঙ্গে করতে পারছে কিনা। আমরা তো বলছি না 6 মাসের সমাধান করা যাবে, আমরা বলছি এটা 2 বছর 2.5 বছর পুরো মেয়াদ যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী জটিল কঠিন পরিকল্পনা তো জনগণ বুঝবে না প্রত্যেকে, কিন্তু জানতে চাইবে। উনি যেটা বললেন, সে ফেসবুক গরম করবে, সে সামাজিক মাধ্যমে বিচিত্র রকম কল্পনা করতে চাইবে, কথা বলতে চাইবে, কিন্তু আপনি কি করতে চান স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে, সেটা স্পষ্ট হতে হবে। যেমন ধরুন অবশ্যই পরিকল্পনা ছিল না আমরা কিন্তু কেউ বলছি না, আমরা জানতে চাইছি যে পরিকল্পনা কিভাবে এগিয়েছে, এটি ইতিবাচকভাবে আমরা দেখছি। শিক্ষার পরিকল্পনা উনি যেটা বললেন, আমাদের অনেক সহকর্মী কাজ করেছে, অনেক পরিচিত জন কাজ করেছে। আমি ছোট একটা উদাহরণ দিই, 2% জিডিপি দেওয়ার কথা ছিল, সেটা দিয়েছে। এর আগে কোনো সরকার এত পরিমাণ বন্টন শিক্ষায় দেয়নি। আমরা যতটুকু বুঝতে পারি 30,000 কোটি টাকা বা তারও বেশি পরিমাণে আমাদের নতুন টাকা জমা হচ্ছে, অর্থাৎ উদ্বৃত্ত আমরা পাচ্ছি শিক্ষা খাতে। আমাদের প্রিপেয়ারনেসটা কি? এটা যদি আরেকটা অনুষ্ঠানে আপনি শিক্ষা সংক্রান্ত ব্যক্তিদের আনেন, বিএনপি তো তার কমিটমেন্ট রেখেছে যে আমি এই টাকা দেবো, এই টাকা আমি দিলাম। এখন প্রিপেয়ারনেসের কি হবে? এই প্রিপেয়ারনেসের জন্য আপনি কাকে ধরবেন? এই প্রিপেয়ারনেসের প্রত্যেকে, তার মানে দল হিসেবে অনেক আগে যদি বিএনপি এটা বলতে পারতো যে আমি কিন্তু 2% যাব, এবং গেলে তোমার 30,000 40,000 কোটি টাকা কিন্তু অতিরিক্ত ওখানে দিতে হবে, তুমি পরিকল্পনা বলো। এখন এই পরিকল্পনাতে একা বিশ্ববিদ্যালয় করবেন, একা কলেজ করবেন, আপনি করবেন না। এটা কি অবকাঠামোতে যাবে, এটা নতুন পরিকল্পনায় যাবে, না শিক্ষার আধুনিকীকরণে যাবে, নাকি এটা আমরা যে 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি সেখানে যাবে, এটা কি এআই এর যাবে, না কোন খাতে যাবে? টাকা তো সরকার দিয়েছে, বিএনপি তো তার প্রতিশ্রুতি রেখেছে, কিন্তু প্রিপেয়ারনেসের যে কাজটা সেটা কিন্তু আর একটা লেয়ারের কাজ। এখন এটা কিন্তু কোনোভাবে দোষারোপের কথা বলা হচ্ছে না, এটা আশাবাদের কথা বলা হচ্ছে, বিএনপির উপর আমাদের প্রত্যাশার কথা বলা হচ্ছে যে টাকা দিচ্ছেন,
প্রিপেয়ারনেসটা স্পষ্ট করতে পারছি না। আবার অন্য অর্থে যেখানে আমরা প্রিপেয়ারনেসটা জানতে চাচ্ছি সেটা আছে আমরা ধরে নিচ্ছি, কিন্তু সেটা জনগণের সঙ্গে বিনিময় করা যাচ্ছে না। যদি সুযোগ থাকে, যেটা আমরা পরে বলবো কিনা, পরেই বলেন। আমার মানে এই প্রশ্ন উনি একটু বোধ করছিলেন, আলোচনাটা শেষ হোক তাহলে। জি, শামীম ভাইয়ের কথা থেকেই বলি, সেটা হচ্ছে যে কথাগুলো শামীম ভাই বললেন যে বিএনপি যে 2% তার বাজেটে দিবে এডুকেশন সেক্টর, এটা বিএনপি বলে নাই। আসলে বিএনপি বলেছে, তার ইশতেহারের মধ্যে ছিল এটা। আমি বলেছি সেটাই বলছি, প্রতিশ্রুতি রেখেছে, এটা তার প্রতিশ্রুতি সে রেখেছে, এবং কিভাবে কার্যকর করবে যেটা আমি বললাম যে তাদের একটা পলিসি টিম ছিল, সেটাই কাজ করেছে। কিন্তু তার সাথে সাথে যে কথাগুলো বলা আসলে খুবই প্রয়োজন, আমি মনে করি যে বিএনপি করছে ঠিক মতোই, কিন্তু যে ব্যুরোক্রেটিক যে কথাগুলো আপনাকে বললাম, ব্যুরোক্রেসির যে সমস্যাগুলো ছিল, সেগুলো তো এখনো বিএনপির ভেতরে আছে। এটা থেকে তো বিএনপি আসলে বের হতে পারছে না। এটা আপনিও জানেন পারছে না, আমিও জানি পারছে না। আর যেমন করে এডুকেশনাল সিস্টেমগুলো কাজ করে, আপনি বাংলাদেশে যদি, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, শামীম ভাই পড়ান, আমরা তো একটা যুগের বাইরে যে শিক্ষকতা করছি। আপনি বলেন তো গত 10 বছরে বা পার্টিকুলারলি 7-8 বছরে যে নিয়োগগুলো হয়েছে বিশ্ববিদ্যালয় কার হাতে আছে? আপনি সেদিন দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্যই মনে হয় উনি বলেছেন যে এডুকেশন রিফর্মের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে খুব ভালো শিক্ষক দিতে হবে। বাংলাদেশে প্রাইমারি স্কুলে কে শিক্ষকতা করে? এটা তো আপনাকে বুঝতে হবে যে যে শিক্ষকতা করে বাংলাদেশে তাদের কোয়ালিটিটা কি। প্রাইমারি এডুকেশনে কিন্তু শুধু কি প্রাইমারি না, আমি প্রাইমারি দিয়ে শুরু করতে চাই কেন মতি ভাই, কারণ হচ্ছে যে প্রাইমারিটা হচ্ছে আপনার বেসিক। এইটা যদি ঠিক না হয় তাহলে আপনি বড় হয়ে আপনি যতই তাকে পড়ান না কেন, বা প্রাইমারি সেই জায়গাটা যেখানে একটা বাচ্চা এথিক্স শিখবে, যেখানে সে মোরালিটি শিখবে, ওই জায়গাটা তৈরি হয়। তো ওইখানেই যখন গলদ হয়ে যায়, প্রাইমারিতে যার কিছু করার নাই সেই প্রাইমারি শিক্ষক হয়। তো এরকম একটা জায়গা থেকে স্টার্টিং হয়। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আল্লাহর বাস্তে আপনি যদি একবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যান, খুব খারাপ কাজ না করলে আপনার চাকরি কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না, এবং একটা সার্টেন টাইমের পর অটোমেটিকলি আপনার প্রমোশন হবে। শামীম রেজা ভাই এটা খুব ভালো করে জানেন। পাবলিক, প্রাইভেটেও, মানে আপনি যদি এখন প্রাইভেট এবং পাবলিক যে বিতর্কে আমাদের একজন মন্ত্রী পড়েছিলেন, সেটা যদি আপনি দেখেন, ওটা আবার একটা ডিফারেন্ট একটা জগৎ। সেই জগতের সাথে যদিও পাবলিকের তুলনা হয় না, তারপরও আমি বলবো যে পাবলিকে কিন্তু এখন পর্যন্ত ধরেন, আমি মনে করি এটা আমার এক ধরনের স্যাটিসফ্যাকশন যে আমি পাবলিকে পড়াতে যে আমার ক্লাসে আমি একটা কৃষকের ছেলেকেও দেখি, বা ঢাকা শহরের সবচেয়ে উচ্চবিত্ত পরিবারের একটা ছেলেকেও দেখি। এই যে একটা সামাজিক মিথস্ক্রিয়া, এইটা কিন্তু আপনাকে বড় হতে সাহায্য করে। এটাও কিন্তু আপনার ভাবনার জায়গাকে অন্যরকম করতে সাহায্য করে। তো যে প্রসঙ্গগুলোতে ছিলাম, যে এই যে বিএনপির প্ল্যানগুলো কেন মানুষ জানছে না, আপনি দেখবেন যে প্রতি মঙ্গলবার কিন্তু সরকারের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়, যেটা আমাদের জাহিদ ভাই করেন। এই প্রেস ব্রিফিংটা দিয়ে কিন্তু এক সপ্তাহে সরকার কি করছে এটা কিন্তু এক ধরনের জানানোর চেষ্টা আছে। হতে পারে সেই প্রেস ব্রিফিং হয়তো আমাদের সবার কাছে পৌঁছায় না, বা আমরা হয়তো অনেকে জানি না। বিএনপি অলওয়েজ একটা ভুল সবসময় করে, প্রচার বিমুখতা, মানে তাদের কিন্তু যা করে ওটা প্রচার বলতে পারে না। এটা বিএনপি স্ট্র্যাটেজির অনেক বড় একটা ভুল আমি মনে করি। কার সমস্যা? এটা বিএনপির সমস্যা, বিএনপি দলটার সমস্যা, এটা কিন্তু সরকারের সমস্যা না। এবং দেখেন, আমি আরেকটা কথাও সবসময় বলতে চাই যে বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু বিএনপি নামক দলটা কি আছে? বিএনপি কিন্তু সরকারের সাথে বিলীন হয়ে গেছে। এখন যখন একটা দল সরকারে যাবে, তার কিন্তু দলগত একটা পরিচয় থাকতে হবে, সরকারি একটা পরিচয় থাকতে হবে। কিন্তু সবসময় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে যেটা হয় যে সরকারি দল সব সময়, মানে ওই দলটা, রাজনৈতিক দলটা সরকারি দলের সাথে ব্লেন্ডেড হয়ে যায়। দেখেন, আমি দেখি নাই যে বিএনপির খুব বড় রাজনৈতিক কোনো কর্মসূচির মধ্যে দেখি নাই, এগুলো নাই আসলে। কিন্তু এই জায়গাটা তো থাকতে হবে। মানে আপনি সরকার গঠন করেছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনার মানে বেসটা কোথায় দাঁড়িয়ে আছে? আপনার যে দল, রাজনৈতিক যে দল, সেটাই তো আপনার পরিচয়। এই জায়গাতে আপনি দেখবেন যে অন্য যে দলগুলো আছে তাদের কিন্তু একটা গ্রাউন্ড ওয়ার্ক তারা সবসময় করে। আপনি জামাতে ইসলামীকে দেখবেন, তারা একটা ছায়া মন্ত্রী সভা করেছেন, যে ছায়া হয়ে রইব সাথে, এরকম একটা অবস্থা। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো বিএনপির আসলে এটা আমি সবসময় মনে করি যে বিএনপি যতবার ক্ষমতায় এসছে, বিএনপি এই ভুলগুলো সবসময় করেন, যে বিএনপি বারবার কি একই ভুলই করবে?
আমার আমার কেন যেন মনে হয় আমি এইবারের বিএনপি তো পোড় খাওয়া বিএনপি, এইবারের বিএনপির সাথে আপনি গত বিএনপির তুলনা করতে পারবেন না, এমন পোড় খাওয়া বিএনপি। তো আমার ধারণা যে 6 মাস যে কথাটা সবসময় বলি যে 6 মাস তো অল্প সময়, এই অল্প সময় হতে ধাতস্থ হতে একটি বিষয় হচ্ছে। আর 6 মাসে তো ধরেন বিএনপির ইশতেহারে কোথাও ইরান যুদ্ধের কথা ছিল না, ইশতেহারে কোথাও হামের কথা ছিল না, তারপরে আপনার ধরেন আরও কি কি যে হলো ইলেকট্রিসিটি নিয়ে যে সমস্যা হলো এগুলো তো কোথাও ছিল না। সো একটা অযাচিতভাবে কিছু এসে বিএনপির ঘাড়ে পড়েছে, ওটা ম্যানেজ করতে হয়তো বিএনপি একটু হিমশিম খাচ্ছে। তবে আমি প্রত্যাশার জায়গাটা জারি রাখতে চাই, কারণ আমাদের বোঝা উচিত বা আমরা হয়তো সবাই জানি, ইলেকশনের আগে অনেকবার আপনার সাথে কথা হয়েছে, আমরা সবাই জানি যে বিএনপি ছাড়া ওই মুহূর্তে বাংলাদেশে কোনো অল্টারনেটিভ ছিল না। সো যেহেতু ছিল না, একটা ডিফারেন্ট সিচুয়েশনের ভেতর দিয়ে আমরা গেছি, আমি মনে করি এই প্রত্যাশাটা বিএনপিকে পূরণ করতেই হবে। আর যদি বিএনপি সেটা না করতে পারে আমাদেরকে সেইটা জারি রাখতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। নারীন আপা যেটা বলছিলেন এই প্রসঙ্গে কি আপনার বলার আমি আছে? খুব দ্রুত যদি বলি, আমি তার সঙ্গে একমত যে আপনি যখন একটা দলের উপরে বা সরকারের উপর আস্থা রাখছেন, এবং আমরা রাজনৈতিক ধারাবাহিকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম যে যেখানে আমাদের একটা মধ্যমপন্থী উদারনৈতিক গণতান্ত্রিক দল বাংলাদেশ শাসন করুক, এটার প্রয়োজন ছিল। তো এরকম একটা দল যখন আসছে, আমরা কিন্তু প্রথম 6 মাস বড় আকারে সমালোচনা করিনি। আমি ব্যক্তিগতভাবে বলেছি আপনার অন্য অনুষ্ঠানেও যে একটা সরকারকে তো সময় দিতে হয়, 100 দিনের মধ্যে হয় না। আমরা তো একেবারে বিলাত বা আমেরিকার মতো অত কাঠামোবদ্ধ দেশ না যে একেবারে 100 দিনের মধ্যেই আপনার মূল্যায়ন করে ফেলবে। একটা 6 মাস সময় তাকে দিতে হয়। এই সরকারে এসে বাজেট দিতে হয়েছে, যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, নানান রকম সংকটের মধ্যে সে পড়েছে। সবকিছুর পরেও সে স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। কিন্তু মনে রাখতে হবে যে কথা নারিনও বললেন, যে তার প্রতি যে জনপ্রত্যাশা এবং সরকার এবং দলের মধ্যে যে পার্থক্য করবার দীর্ঘদিনের আমাদের যে আলোচনা, সেই আলোচনাটা তো জারি রাখতে হবে এবং বিএনপিকে তো তার প্রকাশ ঘটাতে হবে। আজকে রুহুল কবির রিজভীকে বোধহয় প্রশ্ন করা হয়েছিল কোনো একটা বিষয়ে যে আপনার কাউন্সিল কবে। এখন যদি প্রশ্ন করা হয় বিএনপির সর্বশেষ কাউন্সিল কবে করেছে। এখন তত্ত্বাবধায়কের সময় তার অসংখ্য সংকট ছিল, বিএনপির পরিকল্পনা করতে বিএনপিকে কেউ আটকে রেখেছিল যে তুমি তোমার পরিকল্পনা করবে না, তুমি কাজগুলো করবে না। পরিকল্পনা করেনি এটাও আমি বলছি না, কিন্তু যে জায়গাগুলো আজকে আলোচনা হচ্ছে সংকটে পড়েছে, সেটা যদি আরো একটু স্পষ্ট হতো তার কাজগুলো, তাহলে আমরা তার সুবিধাটা পেতে পারতাম, বিএনপি তার সুবিধা পেতে পারতো। বিএনপির আমার মনে হয় বড় মাপের স্ট্র্যাটেজিস দরকার। আমরা যারা এই মুহূর্তে আছেন সবাই আমাদের বন্ধুজন, কারো দিকে নির্দেশ না করেই বলি যে প্রধানমন্ত্রীর একাধিক স্ট্র্যাটেজিস দরকার। যদি অর্থনীতির জন্য হলে অর্থনীতি, সংকট মোকাবেলার জন্য হলে সেটা। প্রতিদিনকার উনি যেটা বারবার বলেন যে বিএনপি নিজে জানে না নাকি জানাতে চায় না, সেটাই স্পষ্ট হয় না মাঝে মধ্যে, যে সে কি জানাতে চায় না নাকি তার জানানোর মতো ব্যবস্থা নেই বা জানানোর মতো লোক নেই বা আগ্রহী লোক হয় না। আরেকটা কথা আমি একদম শুরু থেকে আপনার অনুষ্ঠানের এই অন্তর্বর্তী সময় থেকেই বলছি, যখন নির্বাচনের আলোচনা শুরু হয়েছে, যে যারাই সরকার গঠন করুক, এবং বিএনপি যখন গঠন করাটা প্রায় নিশ্চিত হয়ে গেছে, যে তার অবৈতনিক উপদেষ্টা দরকার। আমাদের বিএনপির কোনো কোনো বন্ধু বান্ধব বলছেন যে ভাই অবৈতনিকের কথা কেন বলেন, বৈতনিক দিয়ে ঠিক রাখা যায় না, অবৈতনিক দিলে তো কাজকর্ম করবেন, এটা ভুল ধারণা। আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর যথেষ্ট সংখ্যক অবৈতনিক উপদেষ্টা প্রয়োজন, পরোক্ষভাবে, যারা কোনো সরকারি পদেও নেবেন না, কোনো কিছু না, তার চাকরি ছেড়ে আসারও কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি জানবেন অর্থনীতির জন্য কোন 10 জনের সাথে তিনি কথা বলবেন বা মত নেবেন। তিনি জানবেন যে তথ্যের জন্য বা গণমাধ্যমের জন্য কার সঙ্গে কথা বলতে হবে, জ্বালানির জন্য কাদের সঙ্গে কথা বলতে হবে, যাতে করে তার যারা নির্দিষ্ট দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের হোক, সেটা সচিব থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা আরও যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তার বাইরেও তিনি একটা মূল্যায়ন নিতে পারেন যে এটার কি হয়। দেখেন, এটা তো লুকানোর কোনো কিছু নেই যে সব পেশাজীবীরা এখন কোনো না কোনো শিবিরে বিভক্ত। তো তাই যদি হয়, তাহলে আমরা ইউরোপিয়ান আমেরিকান মডেলে চলে আসি, যে পেশাজীবী কিন্তু ওই দলের একজন কৌশলগত অংশীদার হিসেবে কাজ করুক, পরামর্শক হিসেবে কাজ করুক, একজন সাংবাদিকও হতে পারে, তার একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তিনি সেখানে মতামত দিতে পারবেন, তাতে তো তার পেশার আমি কোনো ক্ষতি দেখি না। একজন অধ্যাপক হিসাবে, একজন চিকিৎসক হিসাবে, প্রকৌশলী হিসাবে তিনি যদি মত দিতে চান, সেখানে যদি সহযোগিতা করতে চান, অসুবিধা তো কিছু নেই, তার পেশা ছেড়ে আসার দরকার নেই। তাতে অন্তত ক্রিকেটারকে জোর করে এমপি বানাতে হয় না, একজন সঙ্গীত শিল্পীকে বা নাট্যশিল্পীকে জোর করে আপনার এমপি বানিয়ে একে দেশেরও ক্ষতি করতে হয় না, তাকেও রাজনৈতিকভাবে পর্যদস্ত না করতে হয়, মানে সব দিকেই রক্ষা হয় একরকম। যে আলোচনাটা আপনি আগে শুরু করতে চেয়েছিলেন পররাষ্ট্র, সেটাই বোধহয় একটু আসা যায়। অনেকগুলো তো, একটা তো ভারত সফর নিয়ে, সেটা আপাতভাবে স্থিমিত আছে, কিন্তু আমি মনে করি না যে এটা খুব বেশি দিন স্থিমিত থাকবে। এটাও বিএনপিকে দল হিসাবে, এবার বলি, সরকার এক জিনিস, দল হিসাবে বিএনপিকে একটা সিদ্ধান্ত নিতে হবে ভারতের ব্যাপারে, এবং তার একটা ভারত নীতি থাকা প্রয়োজন। তার অন্য নীতি থাকবে না থাক সেটা আলাদা কথা, সেটা পরিবর্তনশীল হতে পারে, কিন্তু ভারত নীতি একটা বিএনপির থাকা প্রয়োজন। এবং
সরকার হিসেবে যেমন সে সিদ্ধান্ত নিচ্ছে, তেমন দল হিসেবে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারতে যাওয়া না যাওয়ার ব্যাপারটা দলও যেন মত দিতে পারে। আর আমার কাছে এই পর্যায়ে মনে হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণগুলোর উপর একটা চাপ আছে, এবং বিএনপি যে কথা বললাম যে সে তো একেবারে ধারাবাহিক নির্বাচন হয়ে যাচ্ছে বাংলাদেশে, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসেনি। একটা বড় পরিবর্তন হয়েছে রাজনৈতিক একটা সহিংস পরিস্থিতির মধ্যে দিয়ে, তারপর একটা নির্বাচন হয়েছে, সেখান থেকে বিএনপি আসছে। অতএব তার আরো অনেক রাজনৈতিক অংশীজনের সঙ্গে কথা বলতে হয়, তারা যদি বিরোধী দলেও হয়। যেহেতু এই পরিবর্তনটা একা বিএনপি ঘটায়নি, অনেক মানুষ মিলে ঘটিয়েছে, তাদের প্রতি বিএনপির একটা কৃতজ্ঞতা আছে, এক ধরনের রাজনৈতিক নির্ভরশীলতা থাকলেও থাকতে পারে। এখন তাদের বক্তব্যে কি ভারতের ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নেবে, নাকি বিএনপির একটা নিজস্ব সিদ্ধান্ত থাকা প্রয়োজন? আমি আবারও হাইপোথেটিক্যালিও যদি বলি, হয়তো অধ্যাপক আছে দেখে বলতে পারেন যে অধ্যাপকরা কেবল হাইপোথিসিস তৈরি করে, তা না, পররাষ্ট্রনীতিতেও প্রচুর হাইপোথিসিস তৈরি করতে হয়। আমি তো মনে করি খুব ভালো হতো, বা যদি সেই পর্যায়ে যাওয়া যেত যে ব্রিক্সের প্রধানমন্ত্রী গেলেন, ওনার কিছু নেতার সঙ্গে 5 মিনিট করেও কথা বলার সুযোগ থাকতে পারে, যত জায়গায় যেতে গেলে অন্তত 10টা সফর তাকে করতে হতো। এবং আমি এখনো বিশ্বাস করি যে উনি যদি আধা বেলার জন্য যেতেন, একটা দিনের জন্য যদি যেতেন, অসাধারণ গণমাধ্যমের উনি নজর কাটতেন। গণমাধ্যম তার সঙ্গে কথা বলার চেষ্টা করতো, উনি বাংলাদেশের জনগণের বার্তা সেখানে বলতে পারতেন, সরকারের সঙ্গে তো বলার দরকার নেই, গণমাধ্যমকে খোলাখুলি বলতে পারতেন যে কার প্রত্যর্পণ চান, কোথায় আটকে আছে, কোথায় সংকটটা, সেটার একটা সুযোগ উনি পেতেন বলে আমি মনে করি। এখন এটা তাদের সিদ্ধান্ত, তারা এটা কিভাবে নেবেন বা না নেবেন, এবং দ্বিপাক্ষিকতায় কখন দ্বিপাক্ষিক নেবেন না নেবেন সেটা অবশ্যই সরকারের সুবিধা বুঝে, সেটা জনগণের এক ধরনের মনোভঙ্গি বুঝে, কিন্তু একই সঙ্গে আবার দলের উপরে দেবো। আসুন মক্কা চুক্তির যে আলোচনাটা, আমি এই কারণে ভারতের আলোচনা করলাম যে আলোচনা কিন্তু চলে যায়নি, আলোচনাটা উঠবে, আজ হোক কাল হোক, আলোচনা আছে। মক্কা চুক্তির ক্ষেত্রে আমি আগে শেষ কথাটা আগে বলি, বাংলাদেশের ধীরে সুস্থে এগোনো প্রয়োজন। যে 3টা দেশ এখন করছে, তুরস্ক, সৌদি এবং পাকিস্তান, আসুন 3টা দেশের ক্ষেত্রে, 3টা দেশের মধ্যপ্রাচ্যে বিশেষ স্বার্থ রয়েছে। সৌদি আরব অত্যন্ত শক্তিশালী সামরিক দিক থেকে মধ্যপ্রাচ্যে, এবং এখানে মধ্যপ্রাচ্যে তো একটা টানাপোড়েন আছে যে মধ্যপ্রাচ্যের নেতা কে, সৌদি, ইসরায়েল, ইরানের প্রভাব বলায় না কে, আমরা সেই জটিলতার মধ্যে ঢুকবো কিনা। প্রথমত সৌদি অত্যন্ত শক্তিশালী একটা পক্ষ, ধর্মীয় দিক থেকে, সম্পদের দিক থেকে, সামরিক দিক থেকে। যদি এই কথা আছে যে তার বিপুল সমর আয়োজন থাকলেও সে আসলে বড় আকারের যুদ্ধে কখনো যুক্ত হয়নি, অর্থাৎ কতটা সেটা কার্যকর হবে সেটা আমরা জানি না, যদি তার এয়ার এবং অন্যান্য ক্ষেত্রেও তার প্রচুর সক্ষমতা রয়েছে। তুরস্ক আর এক পক্ষ, যে নিজে মনে করে যে এটা অটোমান সাম্রাজ্যের একটা পুনরুজ্জীবন হচ্ছে। এখন যারা আছে তারা একদিকে কিছুটা ইসলামিক, আবার কিছুটা তারা পশ্চিমা, যথেষ্ট সামরিক সক্ষমতা তৈরি হচ্ছে, বিক্রির মতো অবস্থায় চলে গেছেন, ড্রোন বানাচ্ছেন অন্যান্য ক্ষেত্রে। পাকিস্তান সে তো নির্ভর করে সৌদির উপর, তো সৌদির উপর নির্ভর করতে হয় টাকার জন্য। তার এখন যে অবস্থা, IMF এর সহযোগিতা ছাড়া, সৌদির সহযোগিতা ছাড়া পাকিস্তান কিভাবে টিকবে? তার যে বিপুল সামরিক ব্যয় এবং তার যে বিপুল সামরিক কায়ন, তাতে তার দেশের এই যে হিউম্যান ডেভেলপমেন্ট, সেটাই টিকে রাখা তার জন্য কঠিন, তার দেশ চালানোই কঠিন। এখন 3 পক্ষটা অনাক্রমণ চুক্তি চলছে, যার মধ্যে 2জন, তুরস্ক এবং সৌদি, অত্যন্ত অ্যাম্বিশাস মধ্যপ্রাচ্যের, এবং দুজনেরই এক ধরনের প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে, মানে আপনি সরাসরি শত্রু হচ্ছে ইরান। আপনি যেভাবে ইরান এবং তার প্রক্সিস যারা আছে, মাঝে তো আমিরাত, কাতার, সেটা তো আর এক আলোচনা। বাংলাদেশের জটিলতায় ঢুকবে কি? ওই হঠাৎ করে আমাদের এক ধরনের চমক দেখানো হচ্ছে, নতুন ইসলামিক ন্যাটো, বাংলাদেশকে নিজেকে ইসলামিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, নাকি একটা বিশ্বে মডারেট শক্তি হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়? সেটাও কিন্তু একটা বড় ধরনের আইডেন্টিটি ক্রাইসিস। আর বুঝলাম যে বাংলাদেশের আইডেন্টিটি একই সঙ্গে মুসলিম আইডেন্টিটি আছে, একই সঙ্গে তার লিবারেল একটা আইডেন্টিটি আছে। এই যে অনাক্রমণ চুক্তি 3 দেশ করছে, ধরুন বাংলাদেশ এই চুক্তিতে ঢুকলো, তো এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত, ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে পাকিস্তান। ভারত যে কোনো কিছুতে শিথিল হতে রাজি আছে, পাকিস্তানও রাজি আছে, কিন্তু ভারত পাকিস্তানের ক্ষেত্রে তারা কোনো কোনো ক্ষেত্রে ভয়াবহ, মানে অনড়, কোনো রকম তারা ছাড় দিতে রাজি না। দুটোই নিউক্লিয়ার শক্তিধর দেশ। তো ধরুন বাংলাদেশ পাকিস্তানের সাথে বা এই জোটের সাথে অনাক্রমণ চুক্তি করলো, তাতে কি লাভ? মানে কি লাভ? এটাই শুনি কি লাভ। আসলে আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। আমি মনে করি যে বাংলাদেশে তো একটা ইসলামিক একটা সেন্টিমেন্ট কাজ করে। এই চুক্তিটা, মানে যখনই আপনি একটা চুক্তির মধ্যে নাম থাকবে যে মক্কা চুক্তি, দেখবেন যে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের মনোজগতে কিন্তু একটা পজিটিভিটি তৈরি করবে। এটা বাংলাদেশের একটা মানে নিয়ম। আপনার মনে আছে কিনা মতি ভাই, খুবই হাস্যকর একটা কথা, যে অনেক আগে, মানে ধরেন শেখ হাসিনার আমলের মাঝের দিকে, মানুষ যেহেতু বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে
টয়লেট করে, একটা আরবিতে লেখা ছিল কিন্তু যে এখানে টয়লেট করা নিষেধ। ওই আরবি লেখা দেখে কিন্তু প্রচুর মানুষ এই কাজটি রাস্তায় করে নাই, আপনার মনে আছে কিনা আমি জানি না। তো ওরকম একটা সেন্টিমেন্টের দেশে আমি মনে করি যে এইটা বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো অন্যভাবে দেখবে। তবে আমি শামীম রেজা ভাইয়ের সাথে একেবারেই একমত যে এটা আসলে খুব দ্রুততম সময়ে এটার কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। এবং উনি যে বিশ্লেষণগুলো করলেন যে আসলে ওই তিনটা দেশের তো তাদের রাজনৈতিক চাওয়া পাওয়ার জায়গাটা আলাদা, সেখানে তাদের যে ক্রাইটেরিয়া, তারা যে কারণে চুক্তিটি সাইন করছে, বাংলাদেশের কিন্তু খুব সেই জায়গায় প্রয়োজন আছে কিনা সেটা আমরা জানি না। তবে ইসলামিক ব্রাদারহুড বলে যদি আপনি এখানে ঝাঁপিয়ে পড়তে চান, সেটা একটা আসলে অন্য বিষয়। আর আমার মনে হয় যে এই চুক্তিটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এটা এখনো ডিবেটের জায়গায় আছে, এটা মনে হয় এখনো পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি। শামীম রেজা ভাইয়ের একটি কথা আমার খুব ভালো লাগলো যে অ্যাডভাইজার নিয়োগের কথা উনি বললেন। উনি বললেন যে আমরা এরকম অ্যাডভাইজার নিয়োগ করতে পারি যাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকবে। অনেকদিন ধরে আমরা বলছি। তবে এখানে আমি আসলে একটা কথা বলতে চাই, আপনারা দেখবেন যে হয়তো ওইভাবে অফিশিয়ালি অ্যাডভাইজার নিয়োগ করেন নাই প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীকে তো প্রায়শই যে যে জায়গায় ভালো, আপনার সাথেও বহুবার প্রধানমন্ত্রী বসে কথা বলেছেন, এরকম অনেকেই আছেন যে যারা যে জায়গায় ভালো উনি কিন্তু ডেকে নিয়ে তাদের সাথে কথা বলেন। অনেক সাংবাদিক আছেন যাদেরকে ডেকে নিয়ে কথা বলেছেন, বা বিভিন্ন সেক্টরের মানুষজনের সাথে উনি এটি করেন। আমি জানি যে উনি রুটিন ওয়াইজ এই কাজগুলো করেন, তবে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যেটা শামীম রেজা ভাই বলছেন, এটা করলে যেটা হয় যে যার সাথে করবে সেও এক ধরনের এম্পাওয়ার্ড, মানে এম্পাওয়ারমেন্টের তো একটা দরকার আছে, মানসিক এম্পাওয়ারমেন্টেরও একটা দরকার আছে। সেই জায়গা থেকে এটা একটা খুবই ভালো পদক্ষেপ, এবং আমি মনে করি যে এটা মানে সরকার নিতেই পারে এই পদক্ষেপ। আর ভারতের কথা, যে কথাটি শামীম রেজা ভাই বলছিলেন, দেখেন বাংলাদেশে যেটা হয়েছে যে সব সময় হয় অ্যান্টি ভারত অথবা অ্যান্টি পাকিস্তান, এর ভেতরেই তো আমরা ছিলাম। এবং গত 18 মাসে ইন্টারিমের সময় ক্রমাগতভাবে এটি একটি, আমি মনে করি যে তাদের এক ধরনের রাজনৈতিক একটা পদক্ষেপ ছিল যে কোনো না কোনোভাবে খুব চরমভাবে অ্যান্টি ভারত জিনিসটাকে এস্টাবলিশ করা। সেই জায়গা থেকে যে কাজটি হয়েছে, যে ধরেন আপনি তো আপনার প্রতিবেশী বদলাতে পারবেন না, কিন্তু আমি মনে করি যে বিএনপি সরকার, যে কথাটি শামীম রেজা ভাই বলছেন আমি একটু দ্বিমত করি, যে বিএনপি সরকার মানে দল হিসেবে বিএনপির ভারতের প্রতি তার কি অবস্থান সেটাকে ক্লিয়ার করতে বলা হয়েছে। আপনি দেখেছেন ইলেকশনের আগেই কিন্তু বিএনপি বলেছে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তাহলে বিএনপি কিন্তু তার ওই স্ট্যান্ডটাকে তৈরি করেই বাংলাদেশের মাটিতে জনাব তারেক রহমান পা দিয়েছে, যে এটা আসলে অ্যান্টি ভারত অ্যান্টি পাকিস্তান যেটাই বলেন না কেন, বাংলাদেশের প্রায়োরিটি আসবে ফার্স্ট। এবং আমি একটা জায়গাতে মনে করি যে এই মুহূর্তে ভারতের যে কথাগুলো বলা হয়েছে তার সেটা একটা খুবই শক্তপোক্ত অবস্থান বিএনপির আছে। আপনি দেখেন যে বিনা সিকরি কি বলেছেন, বিনা সিকরি বলেছেন যে একটা খুব অফেন্সিভ শব্দ তিনি ব্যবহার করেছেন, যে এটা শিষ্টাচার বহির্ভূত ওর সামথিং, যে কারণে প্রধানমন্ত্রী যেতে চান নাই। দেখেন শেখ হাসিনার বিষয়ে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনি যখন ভারতকে আপনার সিকিউরিটি থ্রেট মনে করবেন, ধরেন পার্বত্য চট্টগ্রামের অনেক কিছুতে আপনি মনে করতে পারেন আপনার বর্ডার, মায়ানমার, এরা সিকিউরিটি থ্রেট। শেখ হাসিনা ইটসেলফ হচ্ছে বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট, এবং শেখ হাসিনা যখন ভারতে থাকবেন, ভারত তাকে কীভাবে ডিল করবে সেটার সাথেও কিন্তু বাংলাদেশের সিকিউরিটি নির্ভর করে, এটা আমি মনে করি। তো সেই জায়গা থেকে শেখ হাসিনাকে যে একটা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা করতে পারলো, তো এটাতে তো বাংলাদেশ সরকারের একটা কঠিন স্ট্যান্ড নিতেই হবে ভারতের বিপক্ষে। এবং আমি মনে করি রাইটলি সরকার এটাকে অ্যাড্রেস করেছে। আমি মনে করি যে এই জায়গাটাও ঠিক আছে যে সরকার তার অবস্থান ক্লিয়ার করেছে যে এই বিষয়গুলো ক্লিয়ার না হলে তিনি যাবেন না। তবে একটা হয় কি, রাজনীতিতে তো দীর্ঘ সূত্রিতার কোনো শত্রু মিত্র থাকে না, এবং যখন সেটা এত শক্তপোক্ত একটা প্রতিবেশী হয় তখন অনেক কিছু আপনাকে কনসিডারেশনের মধ্যে আনতে হবে। তবে সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে একটা বিভাজনের রাজনীতি তৈরি হয়েছে, এই বিভাজনের রাজনীতির বাইরে যে শক্ত কূটনৈতিক অবস্থানের মাধ্যমে ভারতকে আপনাকে ডিল করতে হবে। সেটা কিভাবে? সেটা ধরেন বিএনপি যে কাজগুলো, এই বিএনপি বলছি বারবার, সরকার যেভাবে করে ভারতকে ডিল করছে, আমি মনে করি এই ভারতকে ডিল করার সাথে সাথে বাংলাদেশের সাধারণ মানুষের ইমোশনের একটা জায়গা আছে। যেটা বলছেন যে বিএনপির এটা ভারত নীতি থাকা দরকার, বিএনপির ভারত নীতি আছে বলেই আমি মনে করি। আমি মনে করি যে বিএনপির ইন্টারনালি তাদের যে জায়গা, সেখানে যদিও আমি তাদের ভেতরে কোনো লোক না, কিন্তু আমি মনে করি যে বিএনপির একটা ভারত নীতি আছে, এবং সেই ভারত নীতিটার রিফ্লেকশনই
হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশে আসার আগে সেটা বলা যে সবার আগে বাংলাদেশ, দিল্লি নয় পিন্ডি নয়, এটা তো আসলে বিএনপির স্ট্যান্ড ছিল তখন। তা আমি মনে করি বিএনপির একটা শক্ত ভারত নীতি আছে, এবং এই ভারত নীতিটা আসলে গত সময়গুলোর ভারত নীতি থেকে যে বাইরে আরেকটা ভারত নীতি, যেটা এই মুহূর্তে বিএনপি কাজে লাগাচ্ছে, আমি এটা বিশ্বাস করি। আর তারপরে যে কথাগুলো শামীম রেজা ভাই বলছিলেন যে একে তো অ্যাডভাইজার নিয়োগের কথাটা আমার আসলেই খুব পছন্দ হয়েছে। আমি চাই যে এরকম করেই বিষয়গুলো হোক। আজকের ডিসকাশনে অনেকদিন পর একটা টকশোতে এসে খুব স্বস্তি লাগলো মতি ভাই, কারণ টকশোগুলোতে আমরা আসলে যাই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তো শামীম রেজা ভাই এবং আমি আসলে একই পাটাতনে দাঁড়িয়ে এবং একটা একাডেমিক ডিসকাশন হচ্ছে, যেটা আমরা বিরতির সময় বলছিলাম। ঘায়েল করতে চাই তাহলে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাব কিভাবে সেটা বলেন। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব কিভাবে, এবং আমরা যে কথাগুলো বলছিলাম আসলে এই যে একটা পারসেপশনের রাজনীতি হয় না, যে আমাদের সবাইকে কোনো না কোনো একটা দলীয় জায়গা থেকে দেখা হয়। ধরেন আমাদেরকে দেখেই মানুষ বলে দিবে যে আচ্ছা উনি কথা বলছেন তাহলে বিএনপির পক্ষে বলবেন, উনি বলছেন আওয়ামী লীগের বয়ান তৈরি করবে। এই পারসেপশনের রাজনীতির বাইরে যে আমাদেরকে আসলে এমন একটি জায়গা তৈরি করতে হবে যেটা সবার আগে হবে দেশপ্রেম। অনেক ধন্যবাদ আপনাকে। শামীম। জি, আমি মক্কা এবং এই চীনের প্রসঙ্গে আসবে একটু, যেহেতু কথা বলছিলেন ভারতের প্রসঙ্গে। দেখেন, দিনের শেষে ধরুন এখন না হলো আরো 6 মাস পরে হলো, বিএনপিকে সরকার হিসাবে এবং দল হিসাবে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হবে যে গঙ্গা পানি চুক্তির কি হলো। বিএনপিকেই কিন্তু দিনের শেষে মানুষ প্রশ্ন করবে যে তিস্তার পানি বন্টনের কি হলো। তিস্তা অববাহিকা এক জিনিস, আর তিস্তার পানির চুক্তি কিন্তু আর এক জিনিস। অভিন্ন নদীগুলোর ব্যাপারে কি হলো। বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন সরকারকেই কিন্তু জনগণ প্রশ্ন করবে যে কানেক্টিভিটির প্রশ্নে তাদের অবস্থানটা কি, কিংবা অন্যান্য যেসব পুরনো চুক্তিগুলো আছে সেটা কিভাবে চলবে, বা আমরা কিভাবে সেগুলো নবায়নে যাব। তাকেই কিন্তু নিরাপত্তার প্রসঙ্গে প্রশ্ন করবে যে ভারত বাংলাদেশের নিরাপত্তা, সেটা বর্ডার হোক, সীমান্ত হোক, অন্য জায়গায় হোক, এই প্রশ্নগুলোকে অন্য কাউকে করবে, প্রশ্নগুলোকে এনসিপিকে করবে না, প্রশ্নগুলো জামাত ইসলামকে করবে, বা প্রশ্নগুলো অন্য কোনো স্বতন্ত্র ব্যক্তিকে করবে। এটা বিএনপিকেই করবে, সরকার হিসাবে বিএনপিকে করবে, দল হিসাবেও বিএনপিকে করবে, কারণ সেটা পুরনো দল। এর আগেও সে দেশ পরিচালনা করেছে, বিরোধী দলে থেকেছে, গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেছে। সুতরাং সেটা বিএনপিকে স্মরণ রাখতে হবে যে আমাকে তো কেবলমাত্র রাজনৈতিক কুল রক্ষা করলেই হচ্ছে না, যে আমার পলিটিক্যাল কলিগসটা আমাকে কিভাবে দেখছে। এই যে বাংলাদেশের প্রসঙ্গগুলো আপনি যদি এই বৃহত্তর আঞ্চলিক বলেন, যেখানে কানেক্টিভিটি আছে, যেখানে নিরাপত্তার প্রশ্ন আছে, যেখানে জ্বালানির প্রশ্ন আছে, যেখানে ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, অসঙ্গে যেখানে পানির মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে খনিজ সম্পদের মতো জিনিসের আমাদের ইস্যু যেখানে রয়েছে, সেই জায়গায় এই জিনিসগুলো বিএনপি কিভাবে করবে? সে কি আরো 5 বছর সময় নেবে? আরো 5 বছর সময় নেবে, যে যখন এই রাজনৈতিক সংকট হবে, প্রত্যার্পণ হবে। ধরুন আমি যদি একটা কাল্পনিক একটা দৃশ্য বলি, যেখানে আশ্রয় নিয়েছেন, যাকে নিয়ে প্রত্যার্পণ বা যাদেরকে নিয়ে এত আলোচনা হচ্ছে, কোনোভাবে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তৃতীয় কোনো দেশে চলে যাবার, তখন বাংলাদেশ কি করবে? ধরুন তৃতীয় একটা দেশে দেওয়া হলো যেখানে একেবারে আমাদের ইসের বাইরে, এই নিকটবর্তী সীমান্তের বাইরে, কিংবা এমন একটা দেশে দেওয়া হলো যে যেখানে মৃত্যুদণ্ড নাই, ইউরোপের কোনো একটা দেশ বা অন্য কোনো একটা দেশ, এবং যেখান থেকে কোনোভাবে আর ফেরানো সম্ভব না, যেখানে মৃত্যুদণ্ড আছে। আমি একটা কাল্পনিক পরিস্থিতি বলছি, তাহলে আমাদের অবস্থানটা কি হবে সে পর্যায়ে। অতএব আমাকে তো কৌশল বের করে আনতে হবে এর মধ্যে থেকে, এবং এই প্রশ্নের উত্তরগুলো তো বিএনপিকেই দিতে হবে, বিএনপি নেতৃত্বাধীন সরকারকেও দিতে হবে, অন্য কাউকে না। সুতরাং এটা যথেষ্ট জটিল একটা পরিস্থিতি। এটা সরল সামাজিক মাধ্যমের আলোচনা না, কিংবা নিজের একটা প্ল্যাটফর্ম খুলে যা ইচ্ছা তাই বলে গেলাম, সেখানে একটা বিশ্লেষণ কাল্পনিক দিয়ে দিলাম, তার কিন্তু না। আপনি আজকে দেখুন, কথায় কথা আমরা ভারতের বেশ কয়েকজন সাবেক কূটনীতিককে উদ্ধৃত করি, সবাই আমাদের কয়েকজন কূটনীতিককে তারা উদ্ধৃত করে, বা আমাদের কয়েকজন সাংবাদিককে তারা উদ্ধৃত করে, আমাদের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তারা উদ্ধৃত করে। তার কারণ হচ্ছে আমাদের কোনো রকম যোগাযোগই নাই। আমরা থিঙ্ক ট্যাঙ্ক পর্যায়ে সরকারি কয়েকটা থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কয়েকটা থিঙ্ক ট্যাঙ্কে যোগাযোগ হয়, আমাদের বিস্তৃতভাবে থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যোগাযোগ নাই, আমাদের গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ নাই, আমাদের বৃহৎ সাংবাদিক সম্প্রদায়ের মধ্যে সেখানে যোগাযোগ হচ্ছে না। আমরা গিয়ে বৃহত্তর ভারতের জনগোষ্ঠীকে বলতে সক্ষম হচ্ছি না যে এই আমাদের অভিব্যক্তি, এই আমাদের ইমোশনাল স্ট্যান্স, এই আমাদের কূটনৈতিক অবস্থান, বা এই আমাদের জাতিগত অবস্থান। এটা কি কেবলমাত্র 5-7জন লোক গিয়ে বলবে? প্রত্যেককে বলতে হবে। কিন্তু আমরা প্রতিদিন ভারতের গ্রাউন্ড রিয়েলিটির সবকিছু এখানে প্রচার করছি। একজন সাবেক কূটনীতিক কি বললেন, একজন সাংবাদিক কি বললেন, একজন শিক্ষাবিদ কি বললেন, একজন পরিকল্পনাকারী কি বললেন, আমার কথাগুলো তো সেখানে যায় না। যায় না তার কারণটা কি? কারণ আমাদের যোগাযোগ নাই। যোগাযোগের আমি ট্র্যাক 2 তো অনেক পরের কথা, ট্র্যাক 1-এ আমি যেতে পারছি না, এবং ট্র্যাক 2ও যে আগে করে ট্র্যাক 1-এ যাওয়া যায় সেই কল্পনাতে আমরা কোনোদিন আনিনি, সেই কূটনৈতিক আলোচনাতেও কোনোদিন আনিনি। আমার কাছে উত্তর নাই, উত্তর দেবার মতো পরিস্থিতিতে আপনি বা আমি নেই, আমরা সরকারের কোনো অবস্থানে নাই। কিন্তু সরকারকে তো সেই পথ বের করতে হবে এবং বলতে হবে জনপ্রিয়তা এক জিনিস এবং লোকরঞ্জনবাদ এক জিনিস, আর বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া কিন্তু আর এক জিনিস।
এখন যদি খুব দ্রুত বলি সেই মক্কা চুক্তির সময় তো ক্ষেত্রে নাই আর। সময় খুব দ্রুত, আমি জানি যে নাই, এটা আমার মনে হয় একটা অবজারভার স্ট্যাটাস আমরা যদি চাইতে পারি যে একটা অবজারভার স্ট্যাটাসে আমরা থাকি, তারপরে আমরা দেখি পরিস্থিতি আমরা কতটুকু তাদের সঙ্গে যুক্ত হতে পারি। আর চীন থেকে বিমান, চীনের সাথে আগেও আমাদের সামরিক চুক্তি ছিল, আমরা সরঞ্জামাদি কিনতাম এক ধরনের মিগ, যেগুলো রাশিয়ান হলেও সুতরাং সেটা আরো হয়তো একটু গভীর আলোচনার বিষয় বা আরো একটু উন্মুক্ত হলে। অধ্যাপক শামীম রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর নাহিন আই খান, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।